আমি আমি ঠিক বুঝতে পারছি না এও কি শয়তানের চক্রান্ত। চক্রান্ত দিদি, চক্রান্ত। ওই ছোট সাহেবকে আপনার বিষ নজরে ফেলতে মেজর সাহেব আর এই শয়তান দশানন রায় চক্রান্ত করেছে। এই খবরটা পেয়ে আমি উদ্দেশ্যে ছুটে এসেছি। তুমি হোটেলের মেয়ে ঝুঁকি নাও। হ্যাঁ, কি চক্রান্ত করেছে তারা? আপনার নামে আপনার মন বিষিয়ে দিতে ওই 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 মেজর সাহেব ছোট সাহেবের নামে একখানা উড়ো চিঠি এখানে পাঠাবে। আপনি এখন সাবধান হন দিদি। চিঠি? হ্যাঁ। তাহলে কি এই চিঠি? আমি লেখাপড়া জানি না, পড়ো না দিদি, কি লেখা আছে চিঠিতে? সে কথা আমি বলতে পারবো না বোন, সেসব কথা আমি কিছুতেই বলতে পারবো না। ও বুঝেছি, আমি আসার আগেই শয়তানেরা কাজ শেষ করে এখান থেকে চলে গেছে। কিন্তু ছোট সাহেবকে না, আমি যে ভুল বুঝে আঘাত দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছি। কি করেছেন দিদি? আপনি কি করেছেন? না, ছোট সাহেবকে যেমন করে হোক ফিরে আনতেই হবে। ছোট সাহেব, আপনি এখন সাবধান হন দিদি, আর বিপদ আসতে পারে, আর ভয়ঙ্কর বিপদ। আর কি ভয়ঙ্কর বিপদ আসতে পারে ঝুঁকি? দেব চরিত্রের মতো নিষ্কলঙ্ক ঠাকুরপোকে আমি শত্রু ভেবে আঘাত দিয়ে তাড়িয়ে দিয়েছি, তার চেয়ে আর কি বিপদ হতে পারে? তুমি কাঁদছো মা? আমি যে বড় ভুল করেছি বাবা, আমি যে বড় ভুল করেছি। ভুল আমিও করেছি বড় বউ, ভুল করেছি ভাইদের লেখাপড়া শিখিয়ে মানুষ করে, আর ভুল করেছি ভাইদের বড় দাদা হয়ে। ওকে তুমি ঠাকুরপোকে দেখলে? দেখলাম গোদরে চলে যাচ্ছে, এত ডাকলাম কোনো সাড়াই দিলে না। আচ্ছা কি হয়েছে বলো তো? ছোট কাকুকে মা তাড়িয়ে দিয়েছে। ভালো করেছে। ভাইদের যত তাড়িয়ে দেওয়া যায় ততই ভালো। তো বুকটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, একটু মহৎ না হলে। এত দুঃখের মধ্যেও তুমি কি মদের কথা একটু ভুলতে পারছো না? ভুলতে পারছি না। কি করে ভুলি বলো? খিদে জ্বালা বরং ভুলে থাকতে পারি, কিন্তু মদ না হলে চোখ দুটো একেবারে ধ হয়ে যায়। কি বলছো? কদিন রাস্তায় ভিক্ষে করে যাই হোক কিছু মদের খরচা চালিয়ে নিচ্ছিলাম, তোমরা দেখছি আমাকে ভিক্ষেও করতে দেবে না। দোহাই তোমার, তুমি একটু ছেলেটার কথা ভাবো। না বলবো না, আর আমি কারো কথা ভাববো না। আচ্ছা ওই বলছিলাম কি, তোমার কাছে কিছু আছে? থাকে তো যাও তো একবার ওই শরীর দোকান থেকে ঘুরে আসি। আচ্ছা তুমি তো জানো আমার কাছে কোনো কিছুই নেই, পাছে আমরা কিছু গয়নাগাটি নিয়ে বেরিয়ে আসতে পারি, তাই আগে থেকে ঠাকুরপো সব কিছু নিয়ে নিয়েছে। শূন্য হাতে ভগবানকে ভরসা করে আমরা পথে নেমে এসেছি। আর আওয়াজে ভাস করো না, যা আছে তাই দাও। বলছি তোমার কাছে কিছুই নেই। তোমার কাছে নেই বলছো কেন? হাতে দু কাটা চুরি তো আছে, দাও, ওই চুরি খুলে দাও। না আমি দেবো না, এই শেষ সম্পর্ক তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি ভাবছি এই চুরি দুগাছা বিক্রি করে ঘর ভাড়ার অগ্রিম কিছু টাকা দিয়ে কাল থেকে ছেলেটা না খেয়ে আছে, ওকে কিছু বাজার ঘাট করে ওকে আমি কিছু খাইয়ে দেব। আরে রাখো সব কথা, দাও বলছি, চুরি দুগাছা দাও বলছি। ভাবি মাকে মেরো না, ভাবি মাকে মেরো না, মাকে মেরো না, আপনি মাকে মেরো না, ভাবি। মাকে মেরো না। দেবে না, এই চুরি দুগাছা বেচলে বেশ কদিন চলে যাবে। পিসুমণি তুমি শিগগিরই আসো। পিসুমণি, কি হয়েছে ভাবি? কি হয়েছে? চল
চল, ওকে ভিক্ষে করতে দেয়নি, কিন্তু এবার আমি তোর হাত ধরে মানুষের ধরে ধরে ভিক্ষে করব, আমি আঁচল পেতে ভিক্ষে করব। বড় বৌদি, দোষ কারো নয় ঠাকুরজি, দোষ কারো নয়, আমি যে অভাগী, তাই আমার ছই দেবতা হয়ে গেল দানব, সোনা হয়ে গেল লোহা, পরশ পাথর হয়ে গেল পাথর কুচি, পাথর কুচি পাথর। এই চুরি দুগোছে বেসলে বেশ অনেক টাকা পাবো, বেশ কয়েকদিন মদের খরচ চালিয়ে যেতে পারবো। শালা ছুরির পর মদ দেবে না, এবার দেয় কিনা আমি দেখি। দাঁড়াও বটা, তুমি তুমি বড় বৌদির হাত থেকে চুড়ি খুলে নিয়েছো? ছি ছি ছি, তুমি হলে কি? আমি পচা ঘি হয়ে গেছি, জানিস তো? ঘি পোষলে যেমন কারো পাতে দেওয়া যায় না, আমি তেমনি পচা ঘি হয়ে গেছি রে, আমি তেমনি পচা ঘি হয়ে গেছি। একদম তো কে তোর ভর্তা? কে তোর ভর্তা? না না, আমি কারো ভর্তা নই, সারদা কটন মিলের মালিক হরিণডাঙ্গার বড় সাহেব দেবী প্রসাদ মরে ভূত হয়ে গেছে। আমি তো পথে পথে ভিক্ষে করে মদ খাওয়া মাতাল, ছেলের গায়ে চড় মারা মাতাল, স্ত্রীকে মারধর করে তার হাত থেকে চুড়ি খুলে দেওয়া মাতাল। চিরদিন আমি মদকে ঘৃণা করে এসেছি, তাই আজ আমি মাতাল হয়ে গেছি, দুনিয়ার জঞ্জাল হয়ে গেছি। কুছ পরোয়া নেই, মরুকি ছেলে বউ মদ খেয়ে, আমার শুধু মদ হলেই চলবে। চালাও মদ, চালাও ফুর্তি, চালাও মদ। ওগো ভগবান, আর কত দুঃখ তুমি আমাদের দেবে ঠাকুর, আর কত দুঃখ তুমি আমাদের দেবে। মিলে ধর্মঘট মিটিয়ে শ্রমিকদের হাতের মুঠোর মধ্যে আনতে পারলে ওই শালা দুর্গার বাচ্চা দশানন রায়কে আমি একেবারে ওর মায়ের ভোগে পাঠিয়ে দেব। হ্যাঁ, তুমি আমার মিলের ইউনিয়নের নেতা? নেতা বুঝি না, আমি একজন সাধারণ শ্রমিক। তোমরা ধর্মঘট তুলে নাও কানাই। আপনি বড় সাহেবকে ফিরিয়ে আনুন। বড় সাহেবের সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক? বড় সাহেব আমাদের অন্নদাতা পিতা, তিনি আমাদের বিপদের ভগবান, দুঃখের সাথী। ওসব কথা ছাড়ো, কে মালিক রইল না রইল তা নিয়ে তোমাদের এত চিন্তা কেন? তোমরা কাজ করবে তাই করো। শুধু আমাদের মালিক যদি উনি হতেন তাহলে আমরা মাথা ঘামাতাম না, কিন্তু বড় সাহেব আমাদের। তোমাদের যা মাইনে দিতে আমি তার চেয়ে বেশি দেব। হ্যাঁ, বেশি দেব। তোমাকে সামান্য মিস্ত্রি থেকে আমি সুপারভাইজার করে দেব। তোমরা শুধু ওই ধর্মঘটটা তুলে নাও। বলেছি তো, আগে আপনি বড় সাহেবকে ফিরিয়ে আনুন, আমরা ধর্মঘট তুলে নেব। কানাই, ভুলে যাবেন না, ভুলে যাবেন না মেজর সাহেব, আমরা গরিব মেহনতি মজদুর হতে পারি, কিন্তু আপনার মতো বেঈমান নই। বড় সাহেব এই মিল আমার নামে লিখে দিয়ে গেছে, এ কথা জেনেও মিথ্যা কথা বলবেন না। বড় সাহেব আপনার নামে লিখে দিয়ে যাননি, আপনি তার সঙ্গে প্রতারণা করেছেন। বটে, আমি প্রতারণা করেছি। হ্যাঁ, প্রতারণা করেছেন। তবে স্টপ ইট। মারুন আমাকে, আমাকে আরো মারুন, মারতে মারতে আপনি আমাকে খুন করে ফেলুন, তবু যে মাথা ওই বড় সাহেবের পায়ে আমরা নত করেছি, সেই মাথা আপনার মতো জানোয়ারের পায়ে আমরা নত করব না। মাথা নত হয় কি না?
সাবধান শঙ্কর প্রসাদ। ছি ছি ছি, হিংসায় অন্ধ হয়ে মনুষ্যত্বকে হারিয়ে তুমি জানোয়ার হয়ে গেলে ভাই। তুমি যাও কানাই। হাত থেকে বেলটা কেড়ে নিলে যে। মানুষের কর্তব্য বোধেই। কি হলো? যাও। যাচ্ছি, তবে কাজটা আপনি ভালো করলেন না মেজর সাহেব। আপনার নিষ্ঠুর চাবুকের আঘাত আর তার চালায় পিঠে নিয়ে আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আপনি বড় সাহেবের ভাই বলে আমরা আপনাকে আজ ছেড়ে দিলাম, কিন্তু ওই নিয়তি আপনাকে ছাড়বে না। আপনারই অগ্নিকুণ্ড জ্বালানো আগুনে আপনি নিজেই একদিন পুরে শেষ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। বেলটা কোমরে এড়ে নাও শঙ্কর। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। আমিও আশ্চর্য হয়ে যাচ্ছে তোমার বিবেচনা দেখে। তবে তুমি ভুলে যেও না, আমার মিলের সামান্য একজন বেতনভোগী কর্মচারী। তোমার নয়, তোমার দাদা দেবী প্রসাদ রায়ের বলো। তবে কি আমার সঙ্গে শত্রুতা করতে চাও? চাইলেও আমি পারছি না, কারণ তুমি আমার ক্লাসমেট বলে। তাই বলে তোমার ঔদার্য কিন্তু আমি সহ্য করব না। মিলের ম্যানেজারের পদ থেকে আমি তোমাকে বরখাস্ত করলাম। অত কষ্ট তোমাকে আর করতে হবে না বন্ধু। তার আগে আমি পদত্যাগ পত্র লিখে অফিসে পাঠিয়ে দিয়েছি। তবে এখানে কি করতে এসেছো? কে জানিয়ে দিতে এসেছি, জানিয়ে দিতে যা এসেছো? তোমার নয় তা তুমি ফিরিয়ে দাও। না দিলে তুমি কি জোর করে আদায় করে নেবে? হ্যাঁ নেব, তবে গায়ের জোরে নয়, আইনের জোরে। আইন? তুমি বুঝতে পারছো না, দাঁড়িয়ে আছো তুমি বারুদের স্তূপে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতেই পারে। সাবধান শঙ্কর, এখনো সময় আছে। লোভের জালে তুমি গুটিয়ে নাও, নইলে তুমি তো ছাড়। যার হিটলার মুসলিনী অমোঘ শক্তির অধিকারী হয়েও তারা তলিয়ে গেছে ইতিহাসের আবর্জনায়। ওই ইতিহাসে তোমাকেও ক্ষমা করবে না। তোমার প্রলাপ কিন্তু আমি শুনতে চাই না। এই প্রলাপে একদিন তোমার কাছে মধুর সংলাপ বলে মনে হবে বন্ধু। দুঃখের বিষয় কি জানো? কি? সেদিন আর তোমার ফেরার পথে থাকবে না। আমার ফেরার কথা চিন্তা না করে তুমি তোমার ভাগ্যটাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করো। তুমি চাইলে আমার সম্পত্তির অর্ধাংশ আমি তোমাকে দিতে পারি, যদি তোমার দলে ভিড়ে যায়। Exactly! তবে তুমিও শুনে রাখো শঙ্কর প্রসাদ রায়, অর্ধাংশ কেন, এই গোটা পৃথিবীটা যদি আমার পায়ের তলায় আশ্রয় পড়ে, তবে তোমার মতো ক্রিমিনালকে আমি কখনো মানুষ বলবো না। তবে জেনে রাখো আশিস, একই জঙ্গলে বাস করে বাঘের সঙ্গে কিন্তু লড়াই করা যায় না। শিকারী কখনো বাঘ দেখে ভয় করে না শঙ্কর প্রসাদ। আচ্ছা চলি বন্ধু, আবার দেখা হবে যদি কোনোদিন তোমাকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারি সেই দিন। যদি কোনোদিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারে। এরা সবাই একজোট হয়ে আমার বিরুদ্ধে একেবারে উঠে ঘুরে লেগেছে। আচ্ছা, আগে বিকাশকে শেষ করি, তারপর একটা একটা করে আমার পথের কাটা কাটা আমি সরিয়ে দিয়ে এদেরকে বুঝিয়ে দেবো শঙ্কর প্রসাদ জীবনে মাথা উঁচু করে এসেছে আর মাথা উঁচু করে বেঁচে যেতে চাই। না না, আর খিদের জ্বালা সহ্য হয় না।
মাকে আর পিসুমণিকে লুকিয়ে আমি পালিয়ে এসেছি। এই পথ দিয়ে কত বাবুরা যাবে, আমি তাদের কাছে ভিক্ষে চাইবো, বলবো ও বাবু একটি পয়সা দিন না বাবু, ও মায়েরা একটি পয়সা দিন না, আজ 2 দিন কিচ্ছু খাইনি। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি বাবু, একটি পয়সা দাও, চোখের জলে বুকে যায়, চোখের জলে ভেসে যায়, মুখের পানে চাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও।
দাদা